এখানে সিস্টেম আছে যেটা আমাদের মধ্যে নাই, আরো আরো গণতান্ত্রিক অন্য দলগুলোর মধ্যে নাই, বামের মধ্যেও নাই। ওদের মধ্যে সিস্টেম আছে, ওদের সিনিয়রের ইশারা ছাড়া কিচ্ছু হয় না। বিয়ে করলে অপরাধ থাকবে না কেন? না না না, বিয়ের আগে যে অপরাধটা করলো, জবরদস্তিটা করলো, সেটা না না, জবরদস্তি না। আপনাকে যখন বিয়ে না হতে পারে না। আমি আপনাকে বলি, আমি আইনের ব্যাখ্যাটা দিই। বিয়ের প্রলোভন থেকে দর্শন যেটা, সেটা মানে মিউচুয়াল ইন্টারকোর্স হয়। মিউচুয়াল ইন্টারকোর্স হয় যে তোমাকে আমি ইন্টারকোর্স করছি কেন? যুক্তি দিয়ে আপনি আপনার যে সেই নেতা তার পক্ষে আপনি না না, আমি তার পক্ষে যাচ্ছি না, আমি তার পক্ষে যাচ্ছি না। এটা অনেকটা পায়ে পা দিয়ে ঝগড়া করার মতো। আপনি যার গায়ে হাত দিতে পারেন না, আপনি নিজে থেকে গায়ে হাত দিবেন, সেটা মব না? যে কথাটা ইন্টারিম সরকারের সময় বলেছি, ওই কথাটা তো এখানে উল্টো হয়ে যেতে পারে না। এখন আরো গণতান্ত্রিক সরকার, এটা আরো বেশি যত চালু থাকবে তত ভালো হবে। মব যদি কোনো দল করে, তাকেও সেই শাস্তির আওতায় আসা উচিত। এখন বিরোধী দল বলে যদি সরকার তাকে না দেখার ভান করে, এটা দুঃখজনক হবে। যে করেছে তাকেই এই আইনের মধ্যে আসতে হবে, সেখানে রাসেল গেলে হবে না। কারণ সে জামাতের নেতা, থানার নেতা হোক, জেলার নেতা হোক, সে কিন্তু গুরুত্বপূর্ণ নেতা। তো সে এই কাজটা, তার উপস্থিতিতে এই কাজটা, এবং আমি আবারও বলছি, তাদের ইশারা ছাড়া অনেক কিছুই হয় না। তাদের দলকে ক্যাডার বেস দল বলা হয়। এখানে সিস্টেম আছে যেটা আমাদের মধ্যে নাই, আরো গণতান্ত্রিক অন্য দলগুলোর মধ্যে নাই, বামের মধ্যেও নাই। ওদের মধ্যে সিস্টেম আছে, ওদের সিনিয়রের ইশারা ছাড়া কিচ্ছু হয় না। সাংবাদিকের উপর আজকে একটা হামলা হয়েছে, কিন্তু এর বিপরীতে আমি আপনাকে কমপক্ষে ডজন খানিক আপনাকে নিউজ দেখাতে পারবো যে রিসেন্টলি গত 1.5 সপ্তাহের মধ্যে প্রায় 15 থেকে 16 জায়গায়, কিন্তু কতটুকু আমি যদি আপনাকে কোটে আনকোট করে কয়েকটা পড়ে শোনাই। গুলশানে বিএনপির কার্যালয়ে সাংবাদিকের উপর হামলা, এটা 19 অক্টোবর। আপনি 30 সালে 4 সাংবাদিকের উপর হামলা অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার 2। কালের কণ্ঠে বিএনপি নেতার বিরুদ্ধে সাংবাদিকের উপর হামলা। আমি এগুলো বলার উদ্দেশ্য হচ্ছে আমি সেটা বলছি না। আমি বললাম খারাপ, যার জন্য খারাপ, সবার জন্য খারাপ। যেটা অপরাধ, সবার জন্য অপরাধ। এই আমাদের মানুষের একটা স্বভাব আছে, মানুষ ক্ষমতা পেলে একটু বেপরোয়া হয়, কিন্তু এটা কন্ট্রোল করতে হবে। এটা সরকারি দলের ক্ষেত্রে, বিরোধী দলের ক্ষেত্রে, বিরোধী দল তো এক ধরনের ক্ষমতায়, আপনি সাংবিধানিক হিসাবে তারাও তো ক্ষমতায়। সেই হিসাবে আমি মনে করি এটা আপনি জালেমের চেয়ে, যদি আপনি মুজলুম ছিলেন এতদিনে, আপনি যদি জালেম হয়ে যান, এটা আসলে মানুষের জন্য শুভকর হবে না। এবং তখনই তৃতীয় শক্তি, যেটা যারা পরাজিত শক্তি, তারাই চলে আসবে। তো সুতরাং প্রত্যেকে এই দিক থেকে কন্ট্রোল করতে হবে। এখন কথা হচ্ছে, আপনি এটা শুধুমাত্র এই জামাতের আজকের এই ঘটনা বা হচ্ছে হানজালা সাহেবের যে এটা, আমরা তো আসলে ওই শুধুমাত্র এখন তো সমাজটা যে ফটো কার্ডে চলে আসছে, ছোটোখাটো একটা শব্দ শুনে আমরা জাজমেন্ট করি বা কিন্তু এটার পিছনে যে ঘটনাগুলো, পুরো ঘটনাটা আমরা জানি না। হানজালা সাহেবের বক্তব্যটা আমি নিজেও শুনেছি, পরবর্তীতে উনি নিজেও ব্যাখ্যা দিয়েছেন এবং ওখানকার যারা ছিলেন তারাও ব্যাখ্যা দিয়েছেন যে যেই সালিশটা ছিল, সেই সালিশে বলা হয়েছে যে ওনাকে এমপিকে থাকতেই হবে। এমপি ছিলেন, এমপির কথা হচ্ছে এমপি যখন একটা জিনিস করছেন, বারবার ইন্টারফেয়ার করা হচ্ছে, তখন উনি একটু, মানুষের তো আসলে সবসময় মাথাকে কন্ট্রোল রাখতে পারে না। আমি মনে করি একজন এমপি হিসেবে বা তার একটা সম্মানের জায়গা হিসেবে তাকে নিজেকে কন্ট্রোল করা উচিত ছিল। এরপরও যে শব্দচয়ন না, আমরা তো এমনও দেখেছি, এই নোয়াখালীতে বিএনপি যে সভাপতি, উনি তো বলেছেন যে মেয়েরা তোমরা যদি বাইরে যাও, তোমাদেরকে এটা খুলে ফেলবো, অনেক শব্দ। তার মানে কি? এবং কি আমরা এমন এমপিকে দেখেছি যে টকশোতে বসে বলেছেন যে আমি যদি ছেড়ে দিয়ে সবাই বেসে যাবা। তার মানে কি? আপনি এই শব্দ দিয়ে পুরো দলকে তো জাজ করার সুযোগ নেই আপনার। একটা এমপির ছেলেকে চাঁদাবাজির জন্য গ্রেপ্তার করা হয়েছে। দেখেন, চাঁদাবাজির জন্য গ্রেপ্তার করেছে, আমরা সবটা অ্যাপ্রিসিয়েট করেছিলাম। এবং কি তাকে মুসলেকা দিয়ে, আপনি দেখবেন একটা নন ভেলেবল অফেন্সের ক্ষেত্রে, কগনিজেবল অফেন্স এটা, সেখানে একটা হওয়ার পর তাকে মুসলেকা দিয়ে ছাড়া, মুসলেকা দিয়ে ছাড়ে কখন? যখন দেখবেন আপনি কাউকে প্রথমে ধরার পর প্রাথমিক অবস্থায় যদি আপনার মনে হয় যে অপরাধটা সংঘটিত হয় নাই, তখন আপনি তাকে একটা মুসলেকা দিয়ে আপনি ছেড়ে দিতে পারেন। কিন্তু যখন আপনাকে মনে হবে যে অপরাধটা সংঘটিত হয়েছে, অপরাধটা কমিটেড হয়েছে, আপনি দেখেন এই অলরেডি তাকে কিন্তু যুবদল থেকে তাকে সাংগঠনিকভাবে তাকে বহিষ্কার করা হয়েছে। তার মানে এই যে চাঁদাবাজি ঘটনাটা কিন্তু ঘটেছে, ঘটার পরেও থানায় গিয়ে তাকে মুসলেকা দিয়ে ছেড়ে দেওয়া, এটা তো সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না। এমপি পুত্রের জন্য এক আইন, সাধারণ মানুষের জন্য ভিন্ন আইন তো হতে পারে না। তো তাহলে আমাদেরকে প্রত্যেকে ক্ষমতা পাওয়ার পর আমাদেরকে সংযম হইতে হবে। এটা শুধুমাত্র বিরোধী দলের না, শুধুমাত্র সরকারি দলের না, প্রত্যেকে যদি আমরা ক্ষমতার, আপনি দেখেছেন গাইবান্ধায় একটা স্কুল কমিটি নিয়ে ঝগড়া করে শিবিরের ইউনিয়ন সভাপতিকে কুপিয়ে মেরে ফেলা হয়েছে।
তাহলে এই জিনিসগুলো তো আসলে কারোর জন্য না শুভকর না, যে নতুন বাংলাদেশে আমরা এই নতুন সরকার আসছে 3 মাসের মাথায় এভাবে যদি কথা কাটাকাটিতে যদি আপনি কুফিয়ে কাউকে হত্যা করে ফেলেন, তাহলে এটা তো কারোর জন্য মানানসই না। তো তাহলে এই জন্য এতদিন আওয়ামী লীগ যারা ফ্যাসিস্ট ছিল তারা এতদিন এভাবে কুফিয়ে হত্যা করতো, এখন আমরাও যদি এই কাজটা করতে থাকি, আমরাও যদি এই কাজটা ক্ষমতা আসার পর করতে থাকি, এই জন্য আমার মনে হচ্ছে যদি আমরা ক্ষমতাকে যদি মানে কন্টিনিউ করতে হয়, তাহলে অনেক সংযম বিরোধী দলে নিতে হবে, সরকারি দলে নিতে হবে। কোনো সুযোগ নাই কারো পক্ষ থেকে একপাক্ষিকভাবে কোনো দুই পক্ষকেই এক্ষেত্রে আমি মনে করি সংযমের পরিচয় দিতে হবে, এবং কি আমাদের জায়গা থেকে যখনই কোনো ভুল হবে আমাদের ক্রিটিসিজম করতে হবে, সেটা সমালোচনা করতে হবে। যদি সমালোচনা আমরা বন্ধ করে দিই, তাহলে এই অপরাধগুলো আরও ভয়ঙ্কর আকার ধারণ করবে। আজকে যে ঘটনাটি ঘটেছে, এটা যেভাবে প্রতিবাদ হয়েছে, সাংবাদিক মহল থেকে প্রতিবাদ হয়েছে, প্রত্যেকটা জায়গা থেকে প্রতিবাদ হয়েছে, আমি মনে করি এই প্রতিবাদগুলো জারি রাখতে হবে সবার ক্ষেত্রে, সরকারি দলে করলে, বিরোধী দলে করলে। যদি এটা করা যায়, তাহলে ভবিষ্যতে যারা রাজনীতিবিদ আছে তারা সতর্ক থাকবে যে আমাকে যে কোনো একটা অপরাধ করার ক্ষেত্রে আমাকে চিন্তা করতে হবে এখানে সাংবাদিকরা আছে। আমরা তো এর আগে ইয়েলো জার্নালিজম দেখেছি, তারা সাংবাদিকরা সবকিছু সকল তথ্য বলে যে আপনার তথ্য কখন হয়, যখন সকল মানে তথ্য হয় না, যখন সাংবাদিক যেটাকে গ্রহণ করে নেয় সেটাই কি হয়, এই আপনার তত্ত্ব হয়। তো এখন এই জন্য আমার মনে হয় সাংবাদিকরা যে কোনো দল যদি কোনো অপরাধ করে, যে সবার জায়গা থেকে এটাকে ক্রিটিসিজম করা, সমালোচনা করা হয় এবং এটাকে করা হয়, আমার মনে হয় এগুলো কমে আসবে, এবং কি তারাই বুঝতে পারবে তাদের কোনটা করা উচিত, কোনটা করা উচিত। কিন্তু দলগুলোর ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে, আমি জামাতের কথা যদি এখানে আনি, সেটা দেখব যে কখনো কাউকে যদি অপরাধী আমরা দেখি যে অপরাধীর সাথে সম্পৃক্ত, একরকম তার পেছনের নেপথ্যের একটা কারণ ব্যাখ্যা করার একটা প্রবণতা, এবং ব্যাখ্যা আপনারা করান যে এই কারণে করেছে, অর্থাৎ তার পাশেই আপনারা দাঁড়িয়ে যান। এমনকি এই যে জিশান, যে ধর্ষক জিশান, তাকে নিয়ে যে আপনারা বক্তব্য দিচ্ছেন, সেখানেও আমরা শুনি যে আমরা তো হচ্ছে ভিকটিমের কথা শুনতে চাই, তাকে আমাদের সামনে বলতে হবে, জিশানকে কেন কথা বলতে দেয়া হচ্ছে না। এই যে বক্তব্যগুলো আসে, একরকম শেষে এসে দাঁড়ায় যেন সে অপরাধীর পক্ষে আপনারা দাঁড়িয়ে যান। প্রথম আলোতে যখন হামলা হলো, আমি একটু শেষ করি, প্রথম আলোতে যখন হামলা হলো, আমরা দেখলাম যে গতকাল প্রথম আলোতে হামলার জন্য আরেকজনকে গ্রেফতার করেছে, যিনি এনসিপির কেন্দ্রীয় একজন নেতা, কিন্তু সেখানে প্রথম আলোতে হামলা উস্কে দেওয়ার জন্য শিবিরের কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে অভিযোগ এবং এভিডেন্স আছে তারা এটা উস্কে দিয়েছে, সেটা তখন কিন্তু আপনারা বলেছেন ব্যক্তিগত মত। এরকমটা যদি আপনারা করেন, তাহলে এটা আসলে অপরাধ কমবে কিনা? আমরা আসলে কোনটাকে নিচ্ছি, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। দেখেন জিসানের ক্ষেত্রে, জিসান যখন অপরাধটা করেছে ছাত্র শিবির জানার সাথে সাথে, কারণ ছাত্র শিবিরের সাংবিধানিকভাবে তাদের যে গণতন্ত্র আছে, সেখানে প্রেম তো দূরের কথা, একটা ছাত্রী যদি প্রাপ্তবয়স্ক ছাত্রী হয় তাকে টিউশনই করা যাবে না তাদের গঠনতন্ত্র আলোকে। যখন তারা জানতে পেরেছে যে এমন কোনো সম্পর্ক ছিল, সাথে সাথে বহিষ্কার করা হয়েছে, সাথে সাথে তাকে দলীয়ভাবে বহিষ্কার করেছে। এখন কথা হচ্ছে ছাত্র শিবির বা একটা দল কি করতে পারে, সর্বোচ্চ হচ্ছে একটা দল তো কাউকে শাস্তি দিতে পারে না, শাস্তি দিতে পারে কি, দল থেকে বহিষ্কার করতে পারে। কিন্তু আপনার সে যে অপরাধটা করেছে, ক্রিমিনাল অপরাধটা করেছে, এটা রাষ্ট্রীয় আইনে বিচার হবে। আমাদের সংবিধানে বলা আছে, আপনি যদি কোনো অপরাধী গ্রেপ্তার করেন, তাকে আইনজীবী এবং আইনজীবীর সাথে কথা বলা, পরিবারের সাথে কথা বলার তাকে সুযোগ করে দিতে হবে, কারণ এটা তার সাংবিধানিক অধিকার। তাকে গ্রেপ্তার করা হয়েছে, একটা হচ্ছে যে অপরাধে, এমন না যে সে একটা শিশু দর্শন করেছে, এটা হচ্ছে আমাদের আইনের ভাষা বলে বিয়ের প্রলোভন থেকে দর্শন, মানে মিউচুয়াল ইন্টারকোর্স করেছে, দুই পক্ষ মিউচুয়াল ইন্টারকোর্স করেছে, এখন বিয়ে করে না, এই জন্য অপরাধ হয়ে গেছে। আমাদের আইনটা বলে এটা, এই যে দর্শনটা, এটা আমাদের আইনে দুই ধরনের দর্শন আছে, একটা হচ্ছে ফোর্সফুল ইন্টারকোর্স, আর একটা হচ্ছে মিউচুয়াল ইন্টারকোর্স। মিউচুয়াল ইন্টারকোর্সটা অপরাধ হবে কখন, যদি বিয়ে না করে তাহলে অপরাধ, বিয়ে করলে এটার অপরাধ থাকে না। আবার আপনি যখন ফোর্সফুল ইন্টারকোর্স করবেন, যেমন শিশু, যেমন রামিসা, এটা ফোর্সফুল ইন্টারকোর্স, এটা তো অপরাধ, ভয়ঙ্কর অপরাধ। এখন কথা হচ্ছে এই যে সে বিয়ের প্রলোভন দেখিয়ে দর্শন করছে, আপনি দেখেছেন যিনি ভিকটিম, তাকেও কথা বলতে সুযোগ দেওয়া হচ্ছে না। তার মানে কি, আপনাকে বিয়ে করলে অপরাধ থাকবে না কেন? না, বিয়ের আগে যে অপরাধটা করলো, জবরদস্তিটা করলো, সেটা না, জবরদস্তি না। আপনাকে যখন আমি আপনাকে বলি, আমি আইনের ব্যাখ্যাটা দিই, বিয়ের প্রলোভন দেখিয়ে দর্শন যেটা, সেটা মানে মিউচুয়াল ইন্টারকোর্স হয়। মিউচুয়াল ইন্টারকোর্স হয় যে তোমাকে আমি ইন্টারকোর্স করছি কেন, যুক্তি দিয়ে আপনার যে সেই নেতা, তার পক্ষে আপনি আমি তার পক্ষে যাচ্ছি না, আমার কথা হচ্ছে তাকে সে অপরাধ করেছে, তাকে শাস্তি দেওয়া হয়েছে, তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে, এবং কি সে যে অপরাধে তাকে গ্রেফতার করা হয়েছে, এটাকে কিন্তু শিবির কোনো নিন্দা জানান নাই। বরং তাকে যে আইনজীবী করেন, আপনি দেখেছেন তার পক্ষে আইনজীবী দাঁড়িয়েছে, দুইজনকে অলরেডি আপনার এই থেকে বহিষ্কার করা হয়েছে কুমিল্লা বারের। তার মানে কি, তার পক্ষে আইনজীবী দাঁড়াবে না? এটা তার সাংবিধানিক অধিকার, তাকে কথা বলার স্বাধীনতার সুযোগটা দিতে হবে। কিন্তু এমনকি এই মামলায় আমরা দেখেছি তাকেও কথা বলার সুযোগ দেয় না, যিনি ভিকটিম ছিল
তাকেও কথা বলার সুযোগ দেওয়া আচ্ছা, হয়নি তাকে। ঠিক এখন আছে, কথা হচ্ছে আমি- আমরা দেখেছি সবসময় ভিকটিমকে এই আদালতের ভিকটিমকে মানে সরকারের পক্ষ থেকে না হয় কখন যখন না, যে শিশু হয়। ভিকটিম পেলে যদি আপনারা পায়ে ধরে শিশু হয়। মাপ চেয়ে ফেলেন, যেমন এই যে ভিকটিমের তো সাংবাদিকের না, পায়ে না, ধরে না। মাপ চেয়ে ফেলেন, না, না, যদি আপনার মামলা যখন করবে না হয়তো, victim-এর- সেটাও বা মানুষ আপনি করতে দেখেন কেন দিবে? আপনি দেখেন ভিকটিমের ক্ষেত্রে সবসময় হয় কি, ভিকটিমের ক্ষেত্রে শিশু যদি ভিকটিম হয় তখন তাকে হচ্ছে সরকারের আওতায় নিয়ে আসে, সেহেতু শিশু ভিকটিম। যখন ওই দেশ দেখলো যে যেদিন জাহিদ সাহেব গিয়েছে সেদিন তো বন্ধ ছিল না, ছিল সেই রোববারে দেশে ছিল। রোববার। রোববার, হ্যাঁ। তো যাই হোক, বন্ধ থাকলে তো গোয়েন্দা সংস্থা বন্ধ থাকে হ্যাঁ, না, কিন্তু মানে ডিপ্লোম্যাটিক চ্যানেল ডিপ্লোম্যাটিক চ্যানেল বন্ধ থাকে না। সেইখানে তারা ওই পেপারসটা তার সাথেই তো ছিল, পেপারস দেখার পরে কিন্তু তাকে 2 ঘন্টা বসায় রাখাও যেমন আমি মনে করি এখানে একটা মানে ভুল, আমি শুধু ভুল বলবো না, এটা এক ধরনের ম্যানার্সের সমস্যার মধ্যে পড়ে গিয়েছে 2 দেশ। হ্যাঁ, আরেকটা হলো যে জাহিদ সাহেব আরো আগে সবকিছু কনফার্ম করে তারপরে তার গেলে ভালো হতো। তো আমি এটা এখান থেকে বলতে চাই যে এরপরে সবাই এই ব্যাপারটায় তটস্থ থাকা উচিত, শুধু ভারত বাংলাদেশ না, বিশ্বের সমস্ত দেশেই যাওয়ার আগে যে আপনার রুলস অ্যান্ড রেগুলেশন আছে সেগুলো সবাই ফুলফিল করাই উচিত আমি মনে করি। এবং বাইরের দেশগুলোর কেউ কূটনৈতিক একটা সম্পর্ক, কূটনীতিকভাবেই দেখা উচিত। এখানে আবেগের কোনো ঠাঁই নাই। আমার লোকদের বসিয়ে রাখলো এটাও যেমন আমি বলতে পারি না, আবার তারাও ওরকম পেপারসটা দেখার পরে তাদেরও বসিয়ে রাখাটা, এটাও আমি মনে করি যে এটাও ঠিক হয় নাই। তো 2 জনেরই ভবিষ্যতের জন্য এটা লার্ন। আপনি জানেন যে জামাতপন্থী 7 জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং 11 জন সহকারী অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করেছেন আজকে, এবং এই পদত্যাগের কারণ তারা যেটা বলেছেন সেটা হচ্ছে যে জুলাই সনদ বাস্তবায়ন না করা, বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় অধ্যাদেশ ও বিচারপতি নিয়োগ অধ্যাদেশ বাতিল করা, এগুলো আমাদের দলীয় সিদ্ধান্তের বিপরীত, এরকমটা বক্তব্য আমরা শুনেছি। আমি এই বিষয়টির কথা বলতে চাই, নীলুফা চৌধুরী মনি, আপনি কিভাবে দেখছেন প্রথমত তাদের এই পদত্যাগ করা এবং পদত্যাগের পেছনে নেপথ্যে যে কারণ সেটাকে? এটা দুঃখজনক আমি বলবো, কারণ তারা এমন কিছু হয় নাই 4 মাসে পদত্যাগ করার মতো ঘটনা ঘটতে পারে, এমন কিছু হয় নাই। তারা বলছে, আমরা কিন্তু একবারও বলি নাই বিচার বিভাগের যে বিলগুলো অধ্যাদেশে সেটা করবে না। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বলেছেন যে আমরা এটাকে আরো চুলচারা হিসেব করে আমরা এটা সংসদে আলোচনা করে তারপরে এই বিলগুলো পাশ করব। বিচার বিভাগ, তারপর আপনার গুম, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সেটা বলেছে। আর গণরায় নিয়ে যে কথাটা হয়েছে, ওই একটা কারণের জন্য তাদের সাথে এটা যায় না, এটা অনেকটা পায়ে পা দিয়ে ঝগড়া করার মতো। পায়ে পা দিয়ে ঝগড়া আপনি বলছেন, কিন্তু আমি যদি অন্য একটি দিক যেটা আসলে অ্যাটর্নি জেনারেল উল্লেখ করেছেন সে কথাটা যদি নিয়ে আসি, আমি আসলে ব্যারিস্টার মামুন রাসেল আপনার কাছে আসি। একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদ থেকে পদত্যাগ করা আইনজীবী মোহাম্মদ তরিকুল ইসলাম তিনি নিজে বলেছেন যে এগুলো আমাদের দলের সিদ্ধান্তের বিপরীতে, মানে ওনার কারণ বর্তমান যে প্রেক্ষাপট সেটা ব্যাখ্যা করে একটা জায়গায় বলেছেন এই কথাটি। রাষ্ট্রের একজন আইনকর্তা হিসেবে দলের সিদ্ধান্ত, রাষ্ট্রের এরকম একটা দায়িত্বে যাওয়ার পর তার সাথে দলের সম্পর্ক থাকা, এটা আসলে মানে আমরা তো এখানে আশা করি যারা যান তাদের তো নিরপেক্ষ একটা অবস্থান থাকতে হবে, সেই জায়গায় কি ব্যাখ্যা দেবেন? দেখেন, রাষ্ট্রীয় আইন কর্মকর্তা যেটা অ্যাটর্নি জেনারেল বা সরকারি অ্যাটর্নি, আপনি যেখানে দেখেছেন আমাদের যিনি বর্তমান আইনমন্ত্রী, উনি যখন রাষ্ট্রীয় প্রধান আইন কর্মকর্তা ছিলেন অ্যাটর্নি জেনারেল, কিন্তু প্রধান আইন কর্মকর্তা থাকা অবস্থায় উনি ঘোষণা দিয়েছেন উনি এমপি ইলেকশন করবেন এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়। ওনাকে জিজ্ঞেস করা হয়েছে, উনি বলছে এটা আমার সাংবিধানিক কোনো বাধ্যবাধকতা নেই। আপনি জানেন ওনারা কিন্তু বেতনভুক্ত না, ওনারা হচ্ছে কন্ট্রাকচুয়াল, মানে যেমন এই আইন উপদেষ্টা যেভাবে হয়, আইন উপদেষ্টা মানে আমরা বিভিন্ন প্যানেলে আইন উপদেষ্টা থাকি না, আইন উপদেষ্টা কিন্তু চাকরি না। হ্যাঁ, তো অ্যাটর্নি জেনারেল যে পদটা, এটার মাধ্যমে যেমন তখন আমাদের বর্তমান আইনমন্ত্রী যিনি ব্যাখ্যা দিয়েছেন যে আমাদের এটা সাংবিধানিক কোনো বাধ্যবাধকতা আমাদের জন্য নেই, আমরা চাইলে এমপি ইলেকশন আমরা করতে পারি। এটা কি অসত্য? তিনি কি এটা অসত্য বলেছেন? না, সত্যই বলেছেন, সত্যই বলেছেন। আপনি যে জানেন বিএনপির 31 দফা অনেক আগে দিয়েছেন, এমনকি 2023 সালে আমরা দেখেছি হোটেল ওয়াইস্টিনে ওনারা বড় করে প্রোগ্রাম আয়োজন করে 31 দফা দিয়েছেন। সেখানে ওনারা বলেছেন যে ওনারা সুপ্রিম কোর্টের যে সচিবালয়, সেই সচিবালয়টা ওনারা প্রতিষ্ঠা করবেন। এবং কি যখন অন্তর্বর্তীকালীন সরকার এসে সচিবালয়টা প্রতিষ্ঠা করলেন,
পরবর্তীতে ওনারা 7 দিন আগে যে ইস্তেহার দিয়েছেন সেই ইস্তেহার ওনারা বলেছেন এই সচিবালয়কে ওনারা শক্তিশালী করবেন, যেহেতু প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে। আপনি দেখেন অথচ ওনাদের 31 দফা, বেগম জিয়ার 2030 যে ভিশন এবং কি হচ্ছে তাদের যে ইস্তেহার, সব কিছুদের মধ্যে সচিবালয় বিষয়টা ছিল। কিন্তু ওনারা এসে ক্ষমতা আসার পরে সচিবালয় যেটা প্রতিষ্ঠিত ছিল এটাকে শক্তিশালী তো দূরের কথা, এটাকে বাতিল করে দিলেন। ওনারা বারবার বলছেন এটা আমরা সুন্দর করে সংস্কার করে সুন্দর করে এটা আবার নিয়ে আসবো। আপনি তো যে ব্যাংক যে ব্যাংক অধ্যাদেশটা তো আপনার সংশোধনের আকারে নিয়ে আসেন, 17 ক যুক্ত করে আপনার সংশোধন আকারে নিয়ে আসেন। তাহলে যে সচিবালয়টা প্রতিষ্ঠিত ছিল আমি আসি, যে সচিবালয়টা প্রতিষ্ঠিত ছিল সেই সচিবালয়টা ওনারা বাতিল করে দিলেন, সেটা নিন্দা জানিয়ে ওনারা হচ্ছে আচ্ছা, তার মানে দলের কর্মকর্তা হিসেবে সেখানে ছিলেন, একটা রাষ্ট্রীয় পদ তারা নিয়েছিলেন, অ্যাটর্নি জেনারেল হিসেবে, রাষ্ট্রীয় আইনজীবী হিসেবে তারা নিয়োগপ্রাপ্ত ছিলেন, কিন্তু দলের কর্মকর্তা হিসেবে ছিলেন। একটি তথ্য সামনে এসেছে, ইসলামী ব্যাংক থেকে বাইতুল মালের নামে কোটি কোটি টাকা চাঁদা আদায় করা হয়েছে। ব্যাংক কর্মকর্তা কয়েকজনের নামে জয়েন্ট অ্যাকাউন্ট করে সেখানে এই টাকা লেনদেন করা হয়েছে। এটা কি আসলে কি বলবো আমরা, মানে কি নামে চাঁদাবাজি করছেন সেটা তো অনেকেই বলে। তাহলে আমি মামুন রাসেল, ব্যারিস্টার মামুন রাসেল, আপনার মন্তব্য শুনতে চাইছি। এটা যদি কেউ চাঁদাবাজি করে, এটা দায়িত্ব কার? সরকারের দায়িত্ব বের করা, সরকার বের করুক। এটা তো ক্রিমিনাল অফেন্স যে কেউ যে চাঁদাবাজি করে, যেভাবে এমপি ছেলেকে চাঁদাবাজির জন্য গ্রেপ্তার করেছে, যে কেউ যদি ইসলামী ব্যাংকে চাঁদাবাজি করে তাহলে সরকারের দায়িত্ব হচ্ছে যে চাঁদাবাজিকে গ্রেপ্তারের আওতায় নিয়ে আসা। কিন্তু ব্যাপার হচ্ছে আমরা তো সবসময় মুখস্থ কথা বলি। সংসদে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে 25 কোটি টাকা আরডিএ যে প্রকল্প, সে প্রকল্পে 25 কোটি টাকা নাকি এই নির্বাচনী কাজে, অথচ সেই বছরে আরডিএ প্রকল্পে ছিল মাত্র 5 কোটি টাকা। অথচ উনি বলে যে 25 কোটি টাকা নাকি সেটা জামাতের নির্বাচনী ফান্ডে দেওয়া হয়েছে। তো তারপর এরকম মুখস্থ কথাবার্তা বা আনুমানিক কথাবার্তা আমরা অনেক বলতে পারি। আমার কথা হচ্ছে যদি স্পেসিফিক কোনো এলিগেশন কারো বিরুদ্ধে থাকে যে চাঁদাবাজি করেছে, সেখানে চাঁদাবাজি করেছে, তাহলে তাকে গ্রেপ্তার আওতা নিয়ে আসা সরকারের দায়িত্ব। এটা ক্রিমিনাল অফেন্স। এবং আপনি জানেন আমাদের ক্রিমিনাল অফেন্স একটা অপরাধ হওয়ার জন্য দুইটা ইনগ্রেডিয়েন্টস প্রয়োজন হয়। একটা তো এন্টিসোশাল বিহেভিয়ার, একদমই সময় নেই। যদি পানিশমেন্ট আছে আমার মনে হয় কি শাস্তি। আচ্ছা, এই যে আমরা কোটি কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ শুনছি, যেটা মামুন রাসেল বলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য, সেই ব্যবস্থা নেওয়া হবে কিনা নীলুফার চৌধুরী মনি খুব সংক্ষেপে বলবেন। এবং আরেকটি কথা এখানে মামুন বললেন যে অনুমান নির্ভর বক্তব্যের কথা, কোনো বক্তব্য কি অনুমান নির্ভর ছিল বলে আপনি মনে করেন কিনা ইসলামী ব্যাংক নিয়ে? দেখেন, ইসলামী ব্যাংক নিয়ে যে অনুমান নির্ভর ছিল না, সেই দিন যখন আপনার মহান জাতীয় সংসদে আপনার স্বরাষ্ট্রমন্ত্রী কথা বললেন ইসলামী ব্যাংক নিয়ে, তখন কিন্তু জামাতের বিরোধী দল সমস্ত চুপ ছিল। তার প্রতিবাদ, একটা কথার উত্তর ওইভাবে দিতে পারে নাই। এখান থেকেই বোঝা যায় যে সেটা অনুমান নির্ভর কিনা। এবং আপনি দেখেন, আরো একটা প্রমাণ দেই, মাসুদ সাহেব মাননীয় সংসদ সদস্য এত কথা বললেন সংসদে দাঁড়িয়ে ইসলামী ব্যাংক নিয়ে, এত কথা বললেন, উনি যে বিনা জামানতে উনার ওয়াইফের জন্য প্রায় 2.5 কোটি টাকা নিলেন এই ইলেকশনের আগে ইসলামী ব্যাংক থেকে বিনা জামানতে। এবং সে স্বীকার করেছে যে সে বলেছে আমার ওয়াইফ তো ডাক্তার, সে নিতেই পারে।